নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি সরগরম প্লাস। শুভ্রজিতের সঙ্গে আমি দেবস্মিতা। অপশাসনের অবসান ঘটিয়ে সুশাসনের অঙ্গীকারের কাণ্ডারি তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে তাই প্রত্যাশাও বিপুল। তারই প্রতিফলন দিনভর দেখা গেল শান্তিকুঞ্জের সামনে। এর মধ্যেই কাল জোড়া বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী। নতুন সরকারের প্রতি যখন আস্থার ছবি, তখন তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলছেন একের পর এক সাসপেন্ডেড মুখপাত্ররা। এই আলোচনায় আপনাদের দেখাবো ইভিএম এর পাশাপাশি পোস্টাল ব্যালট থেকে আবাসনের ভোট, সর্বত্র তৃণমূলকে প্রত্যাখ্যানের ছবি। স্টুডিওতে অতিথিরা রয়েছেন, আমরা আলোচনা শুরু করব। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, গতকাল তিনি শপথ নিয়েছেন এবং তারপর বিভিন্ন জায়গা ঘুরে সোজা পৌঁছে গেছেন কাঁথিতে নিজের বাড়িতে। আর সেখানে দেখা গেল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দেখুন, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগের জোয়ার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে উপচে পড়া ভিড়। কেউ মালা তো কেউ ফুলের তোড়া নিয়ে অধীর অপেক্ষায়। কেউ হাতে আঁকা ছবিতে নিলেন অটোগ্রাফ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে এমনই সব ছবির কোলাজ তৈরি হলো শনিবার রাতে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি, আর সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। এরপর বিকেলে চিনার পার্কের বাড়ি থেকে নতুন মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যান নিজের বিধানসভা এলাকা ভবানীপুরে। তারপর জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে তারা ভিড় করেছেন। রাস্তার ডিভাইডারের ওপর দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন মানুষ। সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘে যান শুভেন্দু অধিকারী। সেখানেও দেখা যায় উপচে পড়া ভিড়। নতুন মুখ্যমন্ত্রীকে একবার ছুঁয়ে দেখার জন্য উন্মাদনা, উঠল স্লোগান। এরপর ফিরতি পথে গড়িয়াহাটে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। সমর্থকদের অনুরোধে গাড়ি থামিয়ে কথা বলেন শুভেন্দু অধিকারী। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য। শনিবার ভবানীপুর বিধানসভা এলাকার চেতলায় শীতলা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। চব্বিশ 20,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা, ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে। শনিবার রাতেই কলকাতা থেকে কাঁথির বাড়িতে রওনা দেন শুভেন্দু অধিকারী। প্রায় 150 কিলোমিটার রাস্তায় বহুবার কর্মী সমর্থকদের অনুরোধে গাড়ি থামাতে হয় মুখ্যমন্ত্রীকে। গভীর রাত পর্যন্ত রাস্তার ধারে অপেক্ষা করছিলেন কর্মী সমর্থকেরা। রানীহাটি, পাঁচলা, উলুবেড়িয়া, কোলাঘাট থেকে নন্দকুমার, চণ্ডীপুর, বাজকুল, হিড়িয়া সব জায়গাতেই দেখা যায় এক ছবি। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। গণতন্ত্রের জয় হয়েছে এবং আপনারা দ্বিতীয় রাজনৈতিক স্বাধীনতা পেয়েছেন। রাষ্ট্র বিরোধীরা পরাস্ত হয়েছে এবং সবচেয়ে বড় কথা ভয়ে আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে। অনেক অত্যাচারের সাক্ষী আপনাদের উপর যা যা ঘটেছে। কথা কম, কাজ বেশি, কিন্তু যা করার করব। আপনাদের এই যে চোখে স্বপ্ন, না 2 চোখে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ আমরা করব। রাত 2টো নাগাদ কাঁথির বাড়ি শান্তিকুঞ্জে পৌঁছন শুভেন্দু অধিকারী। ঘরের ছেলেকে শুভেচ্ছা জানাতে সেখানেও ফুল মালা হাতে অপেক্ষা করছিলেন কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী পৌঁছতেই উচ্ছ্বাস, বাঁধ ভাঙা আবেগে ভাসে কাঁথি। শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ।
এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে এই বাঁধভাঙা উচ্ছ্বাস বা উন্মাদনা, এটা শুধুমাত্র কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখার জন্য নয়, এর সঙ্গে পুরো মাত্রায় জুড়ে রয়েছে এই মুখ্যমন্ত্রীর প্রতি, এই সরকারের প্রতি বিশ্বাস, আস্থা এবং ভরসা। বিশ্বাস পরিত্রাণ দেবে এই সরকার। গত 15 বছর ধরে যে অপশাসন এই রাজ্যে চলেছে তার থেকে পরিত্রাণ দেবে এই সরকার। বিশ্বাসের পাশাপাশি রয়েছে আস্থা, আস্থা রয়েছে উত্তরণের। শিল্প থেকে শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্য যে পিছিয়ে গিয়েছে তাকে উত্তরণের পথে নিয়ে যাবে এই সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন এই সরকার। আমি শুধু বিমল শঙ্কর নন্দর কাছে আসবো সেই বিখ্যাত উক্তিটা মনে করিয়ে দিয়ে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ডেফিনেটলি আমি প্রথমেই বলি যে পশ্চিমবাংলার মানুষকে পরিত্রাণ দিয়েছে ভারতীয় জনতা পার্টি, কারণ কোনো একটি রাজনৈতিক দলকে মানুষ এত ভয় পায়। তার আগের দিন, ভোট গণার আগের দিন প্রায় রাত 4টে অবধি যারা ফোন করেছে একটা কথা বলেছে, দাদা স্যার বাঁচতে পারবো তো কালকে যদি তৃণমূল ফেরে? ওরা বলছে মেরে দেবে, বলছে খুন করবে, মেয়েদের তুলে নিয়ে যাবে। একটা রাজনৈতিক দল যদি এই জায়গায় পৌঁছে যায় তাহলে মানুষের আতঙ্ক কতটা হয়। এবং তার ঠিক পরের দিন বিকেল 4টে, 3:30, 4টে নাগাদ যখন দূরদর্শন কেন্দ্র থেকে আমি পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম, গোটা রাস্তায় মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেউ হাউ হাউ করে কাঁদছে, কেউ ঝাঁপাচ্ছে, কেউ গড়াগড়ি খাচ্ছে। এ যেন মানে স্বাধীনতা অর্জনের দিন হয়তো এটা হয়েছিল, আমি তো জন্মাইনি, আমি জানি না। ফলে কোথাও একটা স্বাধীনতার স্বাদ মানুষ পেয়েছে। কারণ একটাই, ফাঁসের মতো চেপে বসেছিল একটা সমাজ বিরোধী ক্রিমিনালের দল, তাকে ক্ষমতা থেকে সরিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। নেক্সট পয়েন্ট ইজ, ইউ আর রাইট, যত বেশি ক্ষমতা তত বেশি রেসপন্সিবিলিটি পালন করতে পারবে ভারতীয় জনতা পার্টি। কারণ আমাদের ট্র্যাক রেকর্ডটাই এটা বলছে। ভবিষ্যতে কি হবে ভবিষ্যৎবাণী করতে গেলে আমাদের ট্র্যাক রেকর্ডটা দেখতে হবে। উত্তরপ্রদেশ মতো একটা ভেঙে পড়া অর্থনীতি এবং সমাজে যোগী আদিত্যনাথ উন্নয়নের বন্যা বইয়েছেন। গুজরাটে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলো, গুজরাট একেবারে অন্ধকারে ডুবে ছিল, সেখান থেকে গুজরাট এখন ভারতের মধ্যে অন্যতম উন্নত একটি রাজ্য। পশ্চিমবাংলার ইতিহাস কি? পশ্চিমবাংলা ছিল উন্নত রাজ্য। 50 বা 60-এর দশকে উত্তরপ্রদেশ বা বিহারে বলতো ছেলেটা কাজ পাচ্ছে না, কলকাতা পাঠিয়ে দাও, একটা কাজ জুটে যাবে। সেই পশ্চিমবাংলার মানুষজন চলে যাচ্ছে উত্তরপ্রদেশে বা মহারাষ্ট্রে কাজ করতে। ফলে একটা উন্নত রাজ্যকে কি করে তিলে তিলে মেরে ফেলা যায় সেটা প্রথমে দেখিয়েছে এই সিপিএম। এবং সিপিএমের, আমি বারবার এই শব্দটা উল্লেখ করি, আবার বলবো, সিপিএমের এই ইললেজিটিমেট চাইল্ড এই তৃণমূল কংগ্রেস দলটি। বাংলা বললে খারাপ শোনায়, সেই জন্য ইংরেজিটা বললাম। সিপিএম যে যে অপরাধগুলো করেছিল সেই একই অপরাধই তৃণমূল কংগ্রেস করে পশ্চিম বাংলাটাকে একদম খাদের কিনারায় ঠেলে দিয়েছে। কিন্তু আবার আমি কথা দিয়ে যাচ্ছি মানুষকে, ভারতীয় জনতা পার্টি বাঙালিকে মুক্তি দিয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার মানুষকে উন্নয়ন দেবে। এবং একটু ধৈর্য ধরুন, উইদিন 6 মান্থস, বেশি সময় চাইছি না, 6 মাসের মধ্যে দেখুন উন্নয়নের যদি কোনো কিছু দেখতে না পান আমাকে বলবেন, আমি এখানে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে যাব। সুতরাং উন্নয়ন আমরা দেব এবং পশ্চিম বাংলাকে একটা ভয়ঙ্কর যে বৃত্ত, অপরাধের বৃত্ত, অনুন্নয়নের বৃত্ত, সেখান থেকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব। তার প্রথম হচ্ছে নির্বাচনে জেতার পর মারপিট করা, লোককে ঘর ছাড়া করা, সেটা এ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গিয়েছিল। সেখান থেকে আমরা বেরোতে চাইছি। আমরা বারবার বলেছি যারা এই কাজগুলো করবে দল থেকে বার করে দেওয়া হবে। নির্বাচনের পরে এক দল থেকে অন্য দলের সঙ্গে সঙ্গে চলে গেলাম, দিয়ে বদমাইশি শুরু করলাম, সেটাও আমরা আটকাতে চাইছি। আমরা চেষ্টা করছি, হ্যাঁ কিছু জায়গায় যে হচ্ছে না তা নয়, বেলা 12টার পর অনেকে হঠাৎ বিজেপি সেজে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা বলেছি, আমাদের রাজ্য সভাপতি এটাও বলেছেন, বেলা 12টার পর হঠাৎ করে সব বিজেপি হয়ে গেল, এত বিজেপির আমাদের বাপু দরকার নেই। এই কষ্ট করে এই লোকগুলো যদি বিজেপিকে ক্ষমতায় এনে থাকে, এই লোকগুলোই উন্নয়ন করতে পারবে। ফলে একটু আমি বলবো 6টা মাস অপেক্ষা করুন, পশ্চিম বাংলায় চোখে পড়ার মতো উন্নতি কিন্তু হবে। ইতিমধ্যেই তার লক্ষণগুলো স্পষ্ট হয়েছে এবং এরপরে পশ্চিমবাংলা কিন্তু সামনের দিকে এগোবে। আর অনুন্নয়ন নিয়ে আলোচনা হবে না। এই এবিপি আনন্দতে হয়তো আপনারাই আলোচনা করবেন পশ্চিমবাংলার উন্নয়ন এইভাবে না হয়ে এইভাবে হলে আরেকটু বেশি উন্নয়ন হতো। আমরা কম উন্নয়ন আর বেশি উন্নয়ন নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু আর অনুন্নয়ন নিয়ে আলোচনা করব না। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে। একদম বিমলদা বলছেন যে এখানে আর অনুন্নয়ন নিয়ে আলোচনা হবে না, উন্নয়ন হবে, তার জন্য 6 মাস সময় দেওয়া হোক। আমি মণিশঙ্কর দার
আপনার কাছে আসবো। মণিশঙ্কর দা, এই উন্নয়নের জন্য তো মানুষ আগের সরকারকে, তৃণমূলের সরকারকে 15টা বছর সময় দিয়েছিল, কোথায় কি? একদম তো মুখ থুবড়ে পড়লো, মানুষ একদম মুখ ঘুরিয়ে নিল, একদম কুপোকাত। না, মানুষ যে মুখ ঘুরিয়ে নিয়েছে তার সঙ্গত কারণ ছিল, মানে এই রেজাল্টটা যেটা হয়েছে সেটা যেভাবেই হোক না কেন রেজাল্টটা একদম কাম্য ছিল, পরিবর্তনটা কাম্য ছিল। আমি এটা আজকে প্রথম বলছি না, আমি যদি আজ 2 বছর ধরে কোনো চ্যানেলে বলে থাকি, তা আমি বলেছিলাম যে তৃণমূলের যে করাপশন সেটা প্রাইমা ফেসি এস্টাবলিশ, কিন্তু এই যে একটা হিন্দু মুসলমান এই যে সাম্প্রদায়িক যে কথাবার্তা নিয়ে যে চারিদিকে বিজেপি বলছে, এইটা আমার পছন্দ নয়। দেখুন, আমার বলছি যে বিমলদা একটা কথা বললো যে সত্যি সত্যি তো আজকে যে ছেলেগুলো মানে 12টা পর্যন্ত কাউন্টিংয়ের সময় অভিষেক দা তার মতো ছেলে হয় না বলেছে, তারপরে হয়ে গেছে, তার মানে কি আমি বলছি একটা সবার একটা ইডিওলজি থাকা উচিত। আমরা যেমন একটা ছোটোবেলার থেকে একটা কংগ্রেস ঘরানায় মানুষ হয়েছি, আমরা দেখেছি মানে এই সোমেনদার স্ট্রাগল দেখেছি, আমরা মমতা ব্যানার্জির স্ট্রাগল দেখেছি, সেই জায়গা থেকে যদি মনে হয় যে উচ্ছ্বাস করা, দেখুন সুনীতি উইলিয়াম পান্ডে এতে গেছেন, সেখানে কিন্তু বিদেশে গেছেন, সেখানে আমরা এখানে উচ্ছ্বাস করেছি। আজকে আমাদেরও উচ্ছ্বাস করার দিন, কারণ আমরাও ছোটোবেলার থেকে এই ছাত্র পরিষদ করা ছেলেটাকে আজকে আমরা মুখ্যমন্ত্রী দেখছি, আজ কংগ্রেস করা ছেলেটাকে মুখ্যমন্ত্রী দেখছি। 5 বছর বিজেপিতে এসছে, আমার মনে হয় না যে 5 বছরের মধ্যেই তিনি রাজনৈতিক ক্যারিয়ারটা গঠন করেছেন। তিনি রাজনৈতিক ক্যারিয়ারের যে বুদ্ধিমত্তা কীভাবে চলবে সেটা কিন্তু ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, সেখান থেকেই কিন্তু তিনি বিল্ড আপ করেছে। ফলে যারা কংগ্রেস করে, যারা তৃণমূল কংগ্রেস করে, তাদেরও কিন্তু আজকে উচ্ছ্বাসের দিন যে ওই লোকটাই আজকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে। এবারে যদি আপনি উন্নয়নের কথাটা বলেন, আমি বলবো যে প্রথম থেকে বলবেন শুভেন্দু অধিকারীর নামে হেন কুৎসিত আরে না কথা না নেই, ঠিক আছে সেটা দেখুন, সেটা হেন কুৎসিত কথা যে নেই, বলেছে কুৎসিততম ভাষায় যে গালিগালাজ করা হয়েছে। বিমলদা, আপনি একজন শিক্ষিত লোক, আপনি যদি একটা কুৎসিত ভাষা বলেন সেটা আপনার ব্যক্তিগত রুচির বোধ না, মানুষ সেটা দেখে, ওরা দলকে রিপ্রেজেন্ট করতো, মানুষ সেটা দেখে। এখানে বলেনি কুৎসিত ভাষাগুলো বলেনি, পরিবর্তনটা হয়েছে। এই কুৎসিত ভাষা বলা, মানুষের কাছে মাথা নুইয়ে কথা না বলা, মানুষকে থ্রেট করা, অসম্মান করা, এই জন্যই তো পরিবর্তনটা হয়েছে। উন্নয়নের কথা যদি বলেন তাহলে আমি নিজের থেকে বলতে পারি, আমার বাঁকুড়া জেলায় একটা গ্রামে বাড়ি, চন্দনা বাউরি সেখানকার এমএলএ। স্বাধীনতার পর থেকে পাইপ দিয়ে যে জল আসবে আমরা কল্পনাও করতে পারতাম না, কিন্তু তৃণমূল আসার পরে সেটা হয়েছে। ফলে প্রথম 5 বছর মানে স্বাধীনতার পর এটাও কল্পনা করা যায়নি যে কারণ বাড়ির খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া যাবে। প্রথম 5 বছর কাজ হয়েছে, মানে আচ্ছা, শিক্ষিত মানুষের কথা বললেন মণিশঙ্কর দা, এই শিক্ষিত মানুষরা কিভাবে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে সেই ছবিটাও আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আমি এইখানে একটা ছবি দেখাবো যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে গতকালই আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। তারপর কাঁথিতে শুভেন্দু অধিকারী, যারা পাড়ার লোকেরা পরিচিতরা বুবায়দা নামে বেশি চেনেন তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। কেউ ব্রোঞ্জের চিতা নিয়ে এসেছেন, কারুর হাতে ছিল রূপোর শাঁখ। একবার দেখুন সেই মুহূর্তের ছবিটা। মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বের হলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ির বিপরীতে তিনি অনুগামীরা যারা জড়ো হয়েছেন তাদের সাথে দেখা করতে গেলেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাড়ি থেকে বের হলেন মুখ্যমন্ত্রী এবং অনুগামীদের সঙ্গে দেখা করতে তিনি গেলেন। একে একে অনুগামীরা এগিয়ে আসছেন। বাড়ির ঠিক উল্টো দিকে একটি বাড়িতে আয়োজন করা হয়েছে, সেখানে অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার মাঝে, অনুগামীদের মাঝে এগিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী স্বয়ং এগিয়ে যাচ্ছেন, তার অনুগামীদের দিকে কথা বলতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ, দীর্ঘদিনের পরিচিত অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একেবারে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে, এমনকি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল থেকে মানুষ এসেছেন এবং তারা দেখা করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শিশির অধিকারী, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, তিনি দাঁড়িয়ে রয়েছেন শান্তিকুঞ্জের 3 তলাতে এবং শিশিরবাবু হাত নাড়ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। তার পরিবারের সদস্যরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা দেখছেন। শান্তিকুঞ্জ থেকে আজ বের হলেন মুখ্যমন্ত্রী, শান্তিকুঞ্জের থেকে বের হলেন। এর আগে বহু আমরা দেখেছি সাংসদ, বিধায়ক এই বাড়ি থেকে বের হওয়া নতুন কিছু নয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই বাড়ি থেকে প্রথমবার বের হলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাড়ির ঠিক উল্টো দিকে তিনি তার অনুগামীদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, ফুল নিচ্ছেন, কিছু উপহার তিনি নিচ্ছেন, কিছু উপহার নিলেন না। আমরা দেখলাম দমদমের বাসিন্দা টিঙ্কা দাস, তিনি ব্রোঞ্জের
বাঘ নিয়ে এসেছিলেন, তিনি যাকে টাইগার বলে ডাকেন, সেই শুভেন্দু অধিকারীর জন্য কি বললেন উনি? উনি বললেন আমি কলকাতায় নিচ্ছি, তোমার হাত থেকে আমি কলকাতায় নিচ্ছি, এত ভিড়। স্বাধীনতা পেয়েছে, ভয়ে আউট, ভরসাহীন। মোদিজি ভরসা দিয়েছে, মানুষ সাহস পেয়েছে, দায়িত্ব অনেক, কাজ করতে হবে। বিশ্বনাথ দা, যে ছবি আজকে কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে দেখা গেল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দেখা গেল, কোশমিনকালে এই ছবি আপনি শান্তিনিকেতনের সামনে কল্পনা করতে পারেন? মানে আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের সামনে কল্পনা করতে পারেন, বা 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে কল্পনা করতে পারেন? মানে মা মাটি মানুষের সরকার বলে দাবি করা যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, একেবারে সেই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে নিজেদের সুরক্ষিত ভাবতেন, আর সেখানে সম্পূর্ণ উল্টো ছবি দেখতে পাচ্ছেন আজকের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। এটাই তো বৈপরীত্য, এটাই তো আলাদা করে দেয় এই সরকারকে। দেখো, শুভেন্দু অধিকারী সবসময় জনতার মধ্যেই ছিল। মানে যারা শুভেন্দু অধিকারী জীবন নিয়ে চর্চা করেছেন বা জীবনকে মানে ট্র্যাক করবার চেষ্টা করেছেন, তারা জানেন যে উনি 1995 সালে কাঁথি পুরসভায় যখন কাউন্সিলর হয়েছিলেন, তখন থেকেই কিন্তু কার্যত জনগণের সাথেই যুক্ত হয়ে আছেন। তারপরে কাঁথি কলেজে যখন উনি ছিলেন, ছাত্র পরিষদের নেতৃত্ব দিয়েছেন, তখনও কিন্তু একবারে চেয়ার টেবিল পাতা থেকে শুরু করে পোস্টার ব্যানার দেওয়া, এই কাজগুলো উনি একেবারে সাধারণ কর্মীর মতন করেছেন। এবং তুমি নন্দীগ্রামের আন্দোলনের কার্যত করে থাকা, একেবারে খাটিয়ার মধ্যে রাতের পর রাত ঘুমোনো, এইগুলো শুভেন্দু অধিকারী বছরকে বছর করেছেন। আজকে চিফ মিনিস্টার জন্য তুমি জনগণের সাথে দেখছো এমন নয়। শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা ছিলেন, মানে তখনও যদি শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে দাঁড়িয়ে থাকতেন, তাহলে চুম্বকের মতন তাকে মানুষ টানত। আমি শুধু একটা কথা বিশ্বনাথ আপনার সঙ্গে সংযোজন করে দিই, মুখ্যমন্ত্রী হওয়ার পর কালকে রাত্রে যখন এই শান্তিকুঞ্জে ফিরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশের তরফ থেকে একটা ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। এই অধিকারী পরিবারের তরফে স্পষ্ট জানানো হলো কোনো ব্যারিকেড রাখা যাবে না, সাধারণ মানুষের চলাচলে অসুবিধা করা যাবে না। ভাবুন, মুখ্যমন্ত্রীর বাড়ি, তার সামনে ব্যারিকেড পর্যন্ত রাখতে দেয়নি এই পরিবার। না, আমি তো বলছি যে ইনফ্যাক্ট শিশির অধিকারীর পরিবারটাই যদি দেখো, এরা জাতীয় আন্দোলনের সাথে যুক্ত, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত অধিকারী পরিবার। শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এরা সতীশ সামন্তের ভাবশিষ্য। সতীশ সামন্ত, অজয় মুখার্জির ভাবধারায় প্রভাবিত এই পরিবার। এবং আমি তোমায় বলছি, ভারতবর্ষের জাতীয়তা আন্দোলনের সাথে যুক্ত এই পরিবার। ফলে মেদিনীপুরের মাটিতে এই পরিবারের একটা বিরাট মাহাত্ম্য আছে। সেই জায়গা থেকে তুমি আজকে রাত্রি 2টোর সময় তুমি দেখেছো জনপ্লাবন। তার কারণ এই নয় যে চিফ মিনিস্টার শুধুমাত্র মানে ক্ষমতায় আসছে, শুধু তাই নয়, তাদের মাটির ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, কাঁথির ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছে, তাদের গৌরব। সেই গৌরবের জায়গা থেকে কিন্তু কালকে রাত্রি 2টোর সময় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। যেখানে যাচ্ছেন সেখানে শুভেন্দু অধিকারীকে একবার দেখবার জন্য, একবার স্পর্শ করবার জন্য মানুষের বিপুল ভিড় আমরা দেখতে পাচ্ছি। ফলে এই ভিড়গুলো, এই মানুষগুলো যখন যাচ্ছেন, শুভেন্দু সঠিক কথা বলেছেন, তার সাথে প্রত্যাশাও তৈরি হচ্ছে। এবং শুভেন্দু, আমি বলছি, সেই ব্যক্তি যে নিরাশাবাদী নয়। আমি তোমাকে অনেস্টলি বলতে চাই, আমরা বহু ক্ষেত্রে নিরাশাবাদী মানুষ। আমি তো ব্যক্তিগতভাবে স্বীকার করবো একজন জনসমক্ষে, শুভেন্দুকে আমি কোনোদিন দেখিনি নিরাশা হতে। প্রতিনিয়ত বলতো, দাদা ঠিক জিতবই, আপনি দেখবেন ঠিক জিতবই। ফলে ও কিন্তু খুব আশাবাদী নেতা। ফলে এই আশাবাদী নেতার হাতে পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে পশ্চিমবাংলা আবার একটা ইউটার্ন নিবে। এবং আমি বাই হার্ট বিশ্বাস করি যে শুভেন্দু অধিকারী অল্প সময়ের মধ্যেই প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে পারবে। তুমি জানো যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলা নিয়ে ব্যস্ত ছিল এবং তার সাথে কিছু টাকা ট্রান্সফার করেছে, কিন্তু গুড গভর্নেন্সের জায়গাটা তো কার্যত দিনের পর দিন আমরা দেখেছি অবহেলা ছিল। এক একটা ডিপার্টমেন্টে কর্মী নেই, এক একটা ডিপার্টমেন্টে কোনো দিশা নেই, 44টা ডিপার্টমেন্টের ম্যান পাওয়ার শর্টেজ, এবং সবচেয়ে বড় কথা হলো 8.5 লক্ষ কোটি টাকার লোন।
এরপরও আমি তোমায় বলছি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকারটা এসছে, আমি দুটো কারণে মনে করি আমি আশাবাদী। একটা হলো সেন্ট্রালে এর আগে কেন্দ্র রাজ্যের বিরোধ আমরা সবসময় দেখেছি। আমাদের এখানে রাজনীতিটাই হতো কেন্দ্র বিরোধিতা করে টিকে থাকার রাজনীতি। বামেরা করেছে 34 বছর, তৃণমূল 15 বছর করেছে। এখানে যেহেতু একই দলের সরকার, কেন্দ্র রাজ্যের একই সরকার থাকবে, ফলে কেন্দ্রের যে প্রকল্পগুলো সেগুলো পশ্চিমবাংলায় আসবে এবং একই সাথে ফিনান্স কমিশনের টাকাগুলো আসবে। এবং একই মানে যেহেতু নরেন্দ্র মোদী নিজে দায়িত্ব নিয়েছেন উন্নয়নের প্রশ্নে, ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে আলাদা ফোকাস করবেন, অমিত শাহ আলাদা ফোকাস করবেন। আমি নিশ্চিত, কালকে আমি বুঝতে পেরেছি একদম প্রত্যাশা অনেক, এবং সেই প্রত্যাশা পূরণের জন্য ভরসা করেছে সাধারণ মানুষ বিজেপি সরকারকে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তার বাড়ির সামনে আরো একবার ছবিটা আপনাদের সামনে রাখবো এই প্রতিবেদনে, যে বাঁধভাঙা উচ্ছ্বাস। কিন্তু বাড়ির মেজ ছেলে এবার সে মুখ্যমন্ত্রী, কিন্তু তার জন্য যে কড়াকড়ি, নিরাপত্তার কড়াকড়ি, একেবারে পরিবারের অনুরোধে তার সরিয়ে দেওয়া হয়, গার্ডরেল সরিয়ে দেওয়া হয়, কারণ পরিবারের তরফে স্পষ্ট বলা হয় যে সাধারণ মানুষের যেন যাতায়াতে কোনো অসুবিধা না হয়। দেখুন এই প্রতিবেদন। বাড়ির মেজ ছেলে, গোটা রাজ্যে শুভেন্দু অধিকারী নামে পরিচিত হলেও পাড়া প্রতিবেশীর কাছে তিনি বুবাই। এতদিন ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শনিবার রাতে সেই শুভেন্দু অধিকারী কাঁথির শান্তিকুঞ্জে ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। তাকে দেখতে মাঝরাতে উৎসবের আবহ নেমে এলো প্রফেসর পাড়ায়। ঘরের ছেলে নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য হাতে হাতে ফুলের তোড়া, মোবাইল ক্যামেরায় ফ্ল্যাশের ঝলকানি, সমর্থকদের ঢেউ কাটিয়ে কোনো রকমে বাড়িতে ঢুকলেন শুভেন্দু অধিকারী, জানালেন প্রণাম। রাজ্যের বিরোধী দলনেতা থেকে এবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য শনিবার রাতে তার কাঁথির বাড়িতে পৌঁছানোর পর শান্তিকুঞ্জে যাওয়ার রাস্তা ব্যারিকেডে মুড়ে দেওয়া হয়, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত। কিন্তু সকাল হতেই বদলে যায় ছবিটা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ, আর 5টা সাধারণ দিনের মতোই চলছে গাড়ি। এই মুহূর্তে শান্তিকুঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। গার্ডরেল সরিয়ে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই গার্ডরেল দিয়ে বাড়ি ঘেরার চেষ্টা হয়েছিল, কিন্তু অধিকারী পরিবারের সদস্যরা তারা সরাসরি স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেন পাড়ার লোকেদের বা প্রতিবেশীদের যেন কোনো অসুবিধা না হয়, তারপরেই খুলে দেওয়া হয় ব্যারিকেড। কোথাও কেউ আটকায়নি, এইখানে দাঁড়িয়েও থাকি সারাদিন, কোনো কিছু বলেন না। কাল সন্ধ্যায় ব্যারিকেড করে দিয়েছিলেন, স্যারের বাড়ি থেকে জানতে পেয়ে ব্যারিকেড পুলিশকে বললেন দেখুন আপনারা থাকুন, আমাদের সিকিউরিটির জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা কোনো রকম সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য কোনো বাধা না দেন। শান্তিকুঞ্জ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, সামনে দিয়ে যাচ্ছেন, কোথাও কেউ আটকালো? একদম নয়। আমি তো ভাবছিলাম এই মুখটাতে আটকাবে, কিন্তু কেউ আটকায়নি। দারুণ ব্যাপার। আপনারা খুশি? অবশ্যই খুশি, কাতিবাসী হিসেবে ভীষণ খুশি। কোনো নিরাপত্তার কড়াকড়ি নেই, কোনো বিধিনিষেধ নেই। সকাল হতেই শুভেচ্ছা জানাতে শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে ভিড় জমান বহু শুভানুধ্যায়ী। কেউ এসেছেন জঙ্গলমহল থেকে, তো কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে এসছেন? শালবনী জঙ্গলমহল। জঙ্গলমহল থেকে এসছেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে? অবশ্যই। ডায়মন্ড হারবার থেকে গিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। আজ ডায়মন্ড হারবার থেকে আপনি এখানে এসেছেন শুধুই দেখা করার জন্য? না, কোনো বিষয়বস্তু নয়, শুধুমাত্র দেখা করার জন্য এসে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। কারণ উনি অনেক পরিশ্রম করেছেন, এখন সেইভাবে আলোচনা করার মতো সময় নয়, কারণ নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, প্রচুর চাপ। আপাতত নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরেই অনেক আশা আকাঙ্ক্ষা রাজ্যবাসীর। ঋত্বিক প্রধান, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। একদম শীর্ষেন্দুদা, শান্তিকুঞ্জের সামনের ছবিটা তো আমরা দেখালাম, একদম এটাই তো আমরা দেখতে চাই। কিন্তু শান্তিনিকেতনের সামনের ছবিটা, যে পরিমাণ সিকিউরিটি, যে পরিমাণ নিরাপত্তা ছিল, কখনো অ্যাম্বুলেন্স আটকে যেত, সামনে এসএসকেএম হাসপাতাল জ্যাম হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একজন সাংসদ, তিনি এখনো Z+ ক্যাটাগরির সিকিউরিটি পান, তাহলে অন্যান্য সাংসদরা কেন পাবেন না? এই প্রশ্নটা তো বড় হচ্ছে। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সুশাসন, সুদক্ষ প্রশাসন। যে জিনিসটা বাঙালি কেন, বাংলার কোনো মানুষই আজকে গত 15 বছর দেখতে পাননি। আজকে ক্ষমতা পেয়ে যদি মানুষ যদি দায়িত্বশীল হয়ে ওঠেন তাহলে তা কার্যকরী, আর ক্ষমতা পেয়ে যদি ক্ষমতাশালী হন তাহলে তা হচ্ছে ভয়ঙ্করী, যে জিনিসটা হয়ে যাচ্ছিল। আজকে কেন, সত্যিই তো কেন হবে? আজকে নিরাপত্তাটা যে জন্য দেওয়া হয় তার নিয়মাবলী হচ্ছে যে তাকে কেমন তার ক্ষমতা আছে, সে এমপি কি মুখ্যমন্ত্রী
কি আরও কোনো কিছু ক্ষমতাশালী তা কোনো উদ্ধৃতিকরণ করেছেন কিংবা তাকে কোনো মানুষ কোনো কিছু বলেছেন, সেই অনুযায়ী নিয়মের অনুযায়ী তার নিরাপত্তা হয়। কিসের জন্য হবে? আজকে অন্যরা ওনাদের দলের লোকেরা বলেন যে আমাদের সেকেন্ড ম্যান। কিসের সেকেন্ড ম্যান? ভারতবর্ষের সেকেন্ড ম্যান নাকি? যে ওরকম রাস্তাকে আটকে রেখে দিয়ে তারপরে তারা কোনো প্রতিটা মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে? সত্যি তো তাই, অ্যাম্বুলেন্স আটকে যায়। আজকে হরিশ মুখার্জি রোডে এতদিন ধরে রাস্তার মাঝখান অব্দি ব্যারিকেড, 5টা করে পুলিশ ক্যাম্প। কেন? কিসের জন্য? কোন রাজপুত্র? সেই জন্য এরকম হবে। আজকে তো দেখতে পাচ্ছেন কারোরও সমান নাহি যায় কোনোদিন। আজকে যে জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে ক্ষমতা চলে গেলে কি জিনিস হয়। আজকে আমরা নেতা কাকে বলবো? যে সিরদার সেই তো আগে নেতা হয়। নেতা এই রকম নেতা হতে হবে, ভরসা হবে অবশ্যই। আজকে ভয় যেমন আউট হয়ে গেছে, ভরসা যেমন ইন হয়েছে, আজকে প্রত্যেকটা বাঙালি, প্রতিটা সাধারণ মানুষ, প্রত্যেকটা ভোটার আমাদের অনেক ভরসা আসছে। কিন্তু সেই জিনিসটা এই নতুন সরকারকে দিতে হবে। আজকে দুর্নীতি, ধর্ষণ, মহিলাদের নিরাপত্তা, প্রত্যেকটা জায়গায় শিল্প, প্রতিটা জায়গায় স্বপ্ন অনেক, কিন্তু দিতে হবে প্রত্যেকটা সরকারকে। আজকে ধর্ষণ হচ্ছে মানবাধিকার ও মহিলাদের ব্যক্তিগত সার্বভৌমত্বের ওপর আঘাত। সেই আঘাত যেন কোনো মানুষ না পায়, কোনো মহিলা না পায়। রাত বিরেতে মহিলারা যেন নিজেদের কাজকর্মের জন্য বাইরে বেরোতে পারে। আজকে কোনো মানুষ যেন ভয় না পায়। আজকে প্রতিটা পকেটে পকেটে বন্দুক, বোমা, কি চলছিল কি? আজকে বকটুই কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন যে আজকে বেআইনি অস্ত্র উদ্ধার করতে, একটা কিছু উদ্ধার হয়েছিল? প্রতিটা মানুষ দেখতে পাচ্ছেন বাইরে আতঙ্কে ভুগছিলাম আমরা। সেই জায়গা থেকে সেই ভরসাটা যেন নিয়ে আসতে পারেন, বাংলা আবার যেন ভারতবর্ষে 1 নম্বর হতে পারে, সেটা আমরা চাই। আমরা চাই কিন্তু অনেক। আজকে শিক্ষায় কি দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় রাজ্যের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রতিটা জায়গায় যেখানে হাত দেবেন। কেন এগুলো হবে? স্বাস্থ্যে কেন মানুষ আজকে আমরা পিছিয়ে যাব? আমরা কেন বাইরে যাব? কেন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর? একেবারে আমি বলছি, বারে বারে এই দুটো ছবি কিন্তু কতটা কন্ট্রাস্টিভ সেইটা স্পষ্ট করে দিচ্ছে। যেটা নিয়ে আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব, সেটা হচ্ছে একজন সাংসদ তার শান্তিনিকেতনের বাড়ির সামনে, খেয়াল রাখতে হবে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে SSKM হাসপাতাল। এই SSKM হাসপাতাল থাকা সত্ত্বেও একাধিকবার অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে গিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। দর্শকেরা জানবেন যে একেবারে একটা কর্মসূচি বা একটা মিছিল তার বাড়ির সামনে দিয়ে যাবে, তার জন্য আদালতে পর্যন্ত ছুটতে হয়েছিল। আমি বলছি, যে ছবি আজকে শান্তিকুঞ্জের সামনে দেখা গেল, এটাই তো আদর্শ ছবি হওয়া উচিত। নিঃসন্দেহে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার জন্য নিরাপত্তার বন্দোবস্ত থাকবে, কিন্তু সেইটা কখনো কি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলবে? যে ছবিটা আমাদের শান্তিনিকেতনে দেখতে হয়েছে, যে ছবিটা আমাদের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দেখতে হয়েছে, যেটা শান্তিকুঞ্জে দেখা যাচ্ছে না, যেটা হওয়াটাই স্বাভাবিক একটা ছবি। আমি বলছি, এটা আপনিও দেখেছেন রাজাগোপাল বাবু, সেটা হচ্ছে যখন এই অতিরিক্ত নিরাপত্তার বহরটা উঠে গেল এই দুটো ঠিকানার সামনে থেকে, শান্তিনিকেতন এবং 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা মুক্তির স্বাদ পাচ্ছেন তারা। দেখুন, মানে যেটা বলা অত্যন্ত প্রয়োজন, সরকার এসেছে, স্বাভাবিকভাবে সবাই চাইবে আরও কিছু প্রশংসার বার্তা পাঠানো। আমার কাছে সেটা ইম্পর্টেন্ট নয়। বিশ্লেষক হিসেবে আমি যেটা বলতে চাই যে আগে যারা ছিলেন, যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, পার্টি নিয়ন্ত্রণ করতেন প্রমোদ দাশগুপ্ত, একটা নিয়ন্ত্রণকর্তা ছিল। তারপরে যখন প্রমোদ দাশগুপ্ত চীনে মারা গেলেন, কেউ নিয়ন্ত্রণ ছিল না, অনিল বিশ্বাস পরবর্তীকালে নিয়ন্ত্রণ করতো, কিন্তু তখন পার্টিটা পৌঁছে গেছে। তৃণমূল যখন শাসনে এসেছে, পার্টির নিয়ন্ত্রণকর্তা কে? কিছু নেই। যা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, যা অভিষেক ঠিক করবেন, পুরোটাই চলতো যা খুশি করে গেছে। দেশটাকে, রাজ্যটাকে নিজেদের ভাবতেই তো আমরা দেখেছি। আমরা তো 4 তারিখের আগে একটা কথাও বলতে পারতাম না। যাই হোক, এখন যেটা 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 প্রশ্ন এসেছে, এখন শুভেন্দু জিতেছে, কিন্তু তার সঙ্গে আছে বিজেপি দল, সঙ্গে আছে RSS-এর একটা মানে শক্তিধারা, চিন্তাধারা। সুতরাং কেউ নিজের মতন করে চালাবার জায়গায় কেউ নেই। 207টা জিতেছে, 21 তারিখে 8টা হবে। সুতরাং কোনো মানুষ যদি ভাবে আমি দলের উপরে বিপজ্জনক, বিজেপি কখনোই সেটা অ্যালাউ করবে না। প্রয়োজন হচ্ছে একেবারে সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গকে নিয়ে যাওয়া। যে মানুষগুলো ভোট দিয়েছে চাকরির আশায়,
যে মানুষগুলো ভোট দিয়েছে শিল্প উন্নয়নের ভাষায়, যে মানুষগুলো ভোট দিয়েছে তাদের মানে তাদের চুরি করা চাকরিগুলো ফেরত এই কারণে যে একটা রেজিমেন্টেড পার্টি এবং একটা ব্যক্তিকেন্দ্রিক দলের মধ্যে এটাই পার্থক্য, স্বেচ্ছাচারিতার সুযোগ যেটা ব্যক্তিকেন্দ্রিক দলে থেকে থাকতে পারে, একটা শৃঙ্খলাবদ্ধ দলে সেই সুযোগটা কম, যে কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে শপথের পরেই বলছেন যে আমি নয় আমরা। হ্যাঁ ঠিকই তাই। দেখুন মানে শুধু রেজিমেন্টেড পার্টি নয়, রেজিমেন্টেড পার্টি তো বহু আছে, নকশাল্লা সবাই রেজিমেন্টেড, কিন্তু এখানে হচ্ছে যে ভারতীয় সাংস্কৃতিক ধারা অনুযায়ী মানে দলটাকে চালানো, সেটাই হচ্ছে বিজেপির লক্ষ্য। এবং শুভেন্দু এখনো পর্যন্ত যে কাজগুলো করছে প্রতিটার মধ্যেই দেখবেন সে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফুল দেওয়া, তার জন্মদিনে শপথ নেওয়া, মন্দিরে মন্দিরে গিয়ে ঈশ্বরের প্রার্থনা করা, এইগুলি হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এবং একই জিনিস সেটা করছে যে না আমি মুখ্যমন্ত্রী, আমি কোনো বিশেষ মানুষ নই যে আমাকে আলাদা একটা মানে আমার বাড়িকে সিকিউরিটি দিতে হবে, সেই যে বার্তাটা এটা কিন্তু আসছে কিন্তু বিজেপির দল থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে। সুতরাং আমার যেটা ধারণা যে কেউ এইখানে বসে কেউ নিজেকে কখনোই সংবিধানের ওপরে দলের উপরে ভাবতে পারবে না। এবং যেহেতু শুভেন্দু একদম দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ, এবং যেটা আমি খুব ভালো লাগে বিশ্বনাথ দা যেটা বললেন যে পজিটিভিটি, ওর মধ্যে যে পজিটিভিটি আছে, এর আগে কেউ জ্যোতিবাবুর মধ্যে একটা উন্নাসিকতা ছিল, মমতার মধ্যে যে কেন্দ্রের একটা তীব্র বিরোধিতা ছিল, শুভেন্দুর মধ্যে এই পজিটিভিটি থাকার ফলেতেই আমার মনে হয় বিনিয়োগ আসবে। এখন পশ্চিমবঙ্গকে বাঁচাতে একমাত্র তার চাবিকাঠি হচ্ছে বিনিয়োগ, যাতে করে আমাদের ছেলেমেয়েরা যারা বেকার হয়ে পড়ে এসে স্বপ্ন হারিয়ে গেছে তারা চাকরি পায়। এটাই হচ্ছে আমার বিশ্বাস। শুভেন্দু সেই জিনিসটার দিকে নজর রাখছেন, নিজের এই সমস্ত সিকিউরিটি গার্ডরেল এসব দিকে বেশি নজর দিলে কিন্তু অনেকেই মনে করতে পুরনো শাসনেই চলছে। একটা বার্তা দেওয়া, কোনো পুরনো শাসন নয়, নতুন এগিয়ে যাবার প্রচেষ্টা আমাদের রয়েছে। তোমরা এসো, আমরা বাংলাকে, যেটা শীর্ষেন্দুদা বললেন, ভারতের 1 নম্বর যেখানে ছিল স্বাধীনতার সময়, এখন আমরা সেই 1 নম্বরই নিয়ে যাব। একদম রাজাগোপাল বাবু বিনিয়োগের কথা বলছেন, কিন্তু সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্র তিনিও বিনিয়োগের কথা বলছেন, যে বিনিয়োগে একেবারে 1 নম্বর ছিল তৃণমূলের সরকার, অর্থাৎ আইপ্যাক থেকে তোলাবাজি একাধিক ইস্যুতে এবার কারা মুখ খুলছে, যে তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্ররা। রিজু দত্ত কি বলেছেন শুনুন। এই যে দলের বিপুল হার ধস তৃণমূল কংগ্রেসের, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই ঔদ্ধত্যতাই দলের হারের পেছনে মূল কারণ? 3টে কারণ। প্রথম কারণ হচ্ছে আইপ্যাক। বিগত 6 মাস ধরে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক সাংগঠনিক দল, সেই দলটাকে চালিয়েছে একটা ব্যবসায়িক সংস্থা যার নাম আইপ্যাক। আর দিদি এবং অভিষেকদা দুজনেই অন্ধের মতো তাদের বিশ্বাস করেছে। তারা আমাদের থেকেও টাকা নিয়েছে, তারা বিজেপির সাথেও সেটিং করেছে, দিয়ে দলটাকে পুরো ভোগে পাঠিয়ে দিয়েছে, পুরো দলটাকে শেষ করে দিয়েছে। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এরা যা অত্যাচার করেছে, এরা সাধারণ মানুষের থেকে যা তোলাবাজি করেছে, তার এটা ফল। আর সর্বোপরি কারণ মহিলা সম্মান। আমরা ভাবতাম 1500 টাকা দিচ্ছি, সব বাংলার মা বোনেরা দিদিকে ভোট দেবে। আপনি 1500 টাকা দিয়ে বাংলার মহিলাদের সম্মান কিনতে পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিচু স্তরের এই ব্লক সভাপতি এবং তার নিচের স্তরের তৃণমূলের নেতাদের হাতে বাংলার হিন্দু মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। প্রতীক জৈন আমাকে ডেকে বলল তোমার টিকিট কনফার্ম। কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। প্রতীক জৈনের গোদরেজ ওয়াটার সাইডের অফিসের বাইরে আরেকটা ঘরে বসতো তার একজন সহায়ক, সেও নাকি শীর্ষকর্তা আর্থপাইকের, নাম অর্জুন, পুরো নাম যাই না। সে আমাকে বলল টিকিটটা কনফার্ম করতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। প্রতীক চাইনি কোনোদিন টাকা, 50 লক্ষ টাকা দিতে হবে। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেছি, চোখে জল নিয়ে, আমার স্ত্রী আমার মা তাদের গয়না হাতে তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা নিজের বিবেককে বোঝাতে পারিনি, তাদের গয়না ফেরত দিয়েছি, মা কালী বাঁচিয়ে নিয়েছে, নইলে আজকে বাড়িতে মুখ দেখাতে পারতাম না। ওরা কি করতো, ধরুন একটা বিধানসভায় 4 জন স্বপ্ন দেখছে বিধায়ক হবে, ওরা 4 জনকেই গিয়ে বলতো তোমরা বিধায়ক হবে, বলে যার কোনো চান্স নেই তার থেকে নিত 20 লাখ টাকা, আর যে হচ্ছে তার থেকে নিত 50 লাখ টাকা। তাহলে এরকম 4 জনের থেকে 1 কোটি টাকা তো একটা বিধানসভা থেকে উঠে গেল। তখন আমি পাগলের মতো আমার দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করেছি ফল ঘোষণার পর, যাতে আমি রক্ষা করুক আমাকে, আমার পরিবারকে বাঁচানোর জন্য।
কেউ ফোন ধরেনি? বিজেপির নেতারা ফোন করে জিজ্ঞেস করেছে কোনো অসুবিধা নেই তো? কেউ বলছে রিজুদা তুমি ঠিক আছো, কেউ বলছে রিজু তোর পরিবারে কোনো অসুবিধা নেই তো? আমি তখন বাধ্য হয়ে, আমি ওপেনলি বলছি, মুখপাত্র হওয়ার সুবাদে আর আমার মার দিল্লির পরিচিতিতে আমি দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং তাদের বলি যে আমার কি বেঁচে থাকার অধিকার নেই, আমার পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে? না আমার জীবন জীবিকার অধিকার নেই, আমার চাকরি টাকরিও আপনারা সব নিয়ে নেবেন, আমি কি করব? তখন তারা আমাকে বলেছে তোমার গায়ে বা তোর গায়ে একটা আঁচড়ও পড়বে না। এবং আমি এটা বলবো, আমার লোকাল বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি তিনি পুলিশকে ফোন করে স্পষ্টভাবে বলেছে যে রিজুর গায়ে হাত পড়া মানে আমার গায়ে হাত পড়া এবং আমার পরিবারকে রক্ষা করেছে। তার সাথে লোকাল যে বিজেপির লিডার, মণ্ডল সভাপতি ইত্যাদি ইত্যাদি শাখা সংগঠনের নেতৃত্ব, এই সত্যি কথাটা আমি বলেছি বলে আজকে দল থেকে আমি সাসপেন্ডেড। আমি বিশ্বনাথদার কাছে দুটো পার্টে আসতে চাইবো। এই যে অর্থ অনর্থের মূল, এই কথাটা আমরা বারে বারে, বিশ্বনাথদা আপনিও বহুবার ব্যবহার করেছেন, কিন্তু একটা দলের জন্য অর্থই যে সর্বস্ব এবং সেটা কিভাবে একটা দলকে সম্পূর্ণ অনর্থের দিকে ঠেলে নিয়ে যেতে পারে, এটা কোনো বিরোধী রাজনৈতিক দল, তৃণমূল বিরোধী কোনো রাজনৈতিক দল অভিযোগ করছেন না। দুদিন আগে পর্যন্ত তিনি তৃণমূলের মুখপাত্র ছিলেন, তিনি এই অভিযোগটা করছেন যে টাকা ছাড়া তৃণমূলে আর কিছু হতো না। এবং দ্বিতীয়ত হচ্ছে সৌজন্য, এই সৌজন্য, এই তো আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় যে সৌজন্য বঙ্গ রাজনীতিতে উধাও হয়ে গিয়েছে। এই রিজু দত্তকে সাহায্যের হাত বাড়িয়েছিল আর্চ রাইভাল বিজেপি, সেইটা একটা সৌজন্যের বিষয় হতে পারতো, কিন্তু তার জন্য তাকে একেবারে সাসপেন্ড করা হলো। আইপ্যাক, যে আইপ্যাক ভোট কুশলী সংস্থা, টিকিট দেওয়ার জন্য লাখ লাখ পর্যন্ত টাকা চাইছে বলে রিজু দত্তরা অভিযোগ করছেন। দেখো, আমার 4টা পার্টে উত্তর আছে, একটু সময় দিবে। প্রথমত, বিজেপি যে উদারতা দেখিয়েছে সেটা সাধুবাদ। 2021 সালের নির্বাচনের পরে শুভ্র, আমি দেখেছি, আমার বইয়েও লিখেছি যে কিভাবে 5 দিনের মধ্যে 54টা বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল, হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছিল, আসামে কেউ আশ্রয় নিয়েছিল, ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যার রাজ্যের আশ্রয় নিয়েছিল। প্রায় বেশ কয়েক হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল, বহু মহিলা ধর্ষিত হয়েছিল এবং হাইকোর্টে মানে হস্তক্ষেপে তারপরে সিবিআই তদন্ত হয়েছিল। ফলে সেই জায়গা থেকে বিজেপি, কিন্তু আমি বলবো যে প্রথম থেকে বিজেপির সর্বস্তরের নেতারা সৌহার্দ্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। স্বয়ং শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, তোমার চ্যানেলে আমি সেটা বলেছি যে তারা যেভাবে শান্তির বার্তা দিয়েছে, বিরলতম ঘটনা। যদি বিজেপি ক্ষমতায় না এসে যদি এবার তৃণমূল আবার ক্ষমতায় আসতো, কি হতো আমি সেটা আতঙ্কিত, মানে সেটা ভাবলে আতঙ্ক লাগে। কিন্তু আমার দ্বিতীয় পার্টটা আছে, এবং একই সাথে আমি তোমায় বলতে চাই যে মদন মিত্র থেকে শুরু করে একের পর এক নেতারা বলেছে আইপ্যাক হলো টাকা তৈরির মেশিন। আইপ্যাককে টাকা দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান পাওয়া যায়, এটা কে বলেছে? এটা মদন মিত্র বলেছে, তোমার চ্যানেলে বলেছে যে, এবং টাকার বিনিময়ে মন্ত্রিত্ব পাওয়া যায়। তার মানে কি, মানে মন্ত্রিত্বটাও বিক্রি করা হতো এবং বিভিন্ন পদ বিক্রি করা হতো। টাকা তোলার মেশিন ছিল আইপ্যাক। এই টাকাগুলো বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে আইপ্যাকের মাধ্যমে, পুলিশের মাধ্যমে সিস্টেমেটিক্যালি টাকা তুলে ক্যামাক স্ট্রিট পর্যন্ত যেত এবং কয়েক হাজার কোটি টাকা এইভাবে অ্যাকুমুলেশন হয়েছে। কিন্তু আমার তৃতীয় যে প্রশ্নটা, এই প্রশ্নগুলো যখন আমরা দিনের পর দিন রাখতাম, এই রিজু দত্ত আমাদেরকে কিভাবে আক্রমণ করত। একজন অধ্যাপক আমি, কিন্তু আমাদের সম্মানকে বিসর্জন দিয়ে রিজু দত্ত যে ভাষায় আমাকে আক্রমণ করতো বা আমার মতো সবাইকে আক্রমণ করতো, সেটা কিন্তু ভোলার নয়। সেইটা তো আর তৃণমূল বলেনি যে এইভাবে তুমি আক্রমণ করো, কিন্তু কার্যত বলা যায় যে মানুষের মতন নয়, অমানুষের মতন ও আমাদেরকে আক্রমণ করতো। চতুর্থ যে বিষয়টা, দেখো এই মুহূর্তে আমি 3 ধরনের তৃণমূল দেখতে পাচ্ছি। এক ধরনের তৃণমূল যে আমরা তো সাংসদ হতেই চাইনি, বিধায়ক হতেই চাইনি, দিদিমণি আমাদেরকে সাংসদ করেছে, বিধায়ক করেছেন, উনি আমাদের অনুরোধ করেছেন তাই আমরা সাংসদ হয়েছি, যেমন দেব স্টেটমেন্ট দিয়েছে এরকম। আরেক ধরনের মানে রিজু দত্তের মতন লোকরা, আমরা তো কিছুই জানি না, সব আইপ্যাক করে দিয়েছে। আরে তোমরা যে আইপ্যাক যদি করে থাকে দিনের পর দিন, তখন তোমরা কেন প্রশ্ন তোলনি? তোমরা রিজু দত্ত কেন দিনের পর দিন এই অন্যায় অবিচার দেখে তোমরা চুপ করেছিলে? আমরা যখন সেগুলো প্রশ্ন তুলেছি, তোমরা আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করেছো, কারো
বিরুদ্ধে মামলা করেছো, কাউকে জেলে পাঠিয়েছো ঋজু দত্ত তোমরা। আজকে তোমরা ভালো সাজার চেষ্টা করছো। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমাকে বলতে চাই, যে এক ধরনের তৃণমূল নেতা তারা এখন বলবার চেষ্টা করছে যে সব ভাইপো দোষ। ভাইপো যখন দোষ ছিল, এই প্রশ্নগুলো যখন বিরোধী থেকে শুরু করে সমাজের নানা স্তর থেকে যখন বলা হতো যে দিদিমণির ভাইপো কিন্তু কার্যত রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছে এবং একটা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স তৈরি করেছে, তখন এই নেতারা যারা আজকে ভাইপোর বিরুদ্ধে কথা বলছে তারা বলতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর ভাইপোর সেনাপতিত্ব তখন ছিল। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতিত্ব বলতো তারা আজকে উল্টো সাইড দিয়ে বলছে। একদম বিশ্বনাথ দা, যে কথা আপনি বলছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই করছে এই কথা বলতো, তারাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে কি করেছে, দলের মধ্যে থেকে কতটা খারাপ কাজ করেছে, আজকে একেবারে তারা মুখ খুলছেন। সেখান থেকে বিমল দা, মানে একদিকে তো তোলাবাজি আইপ্যাক নিয়ে কথা বলছেনই, আবার বলছেন যে দলের নেতাদের কাছেই নারীদের সম্মান থাকতো না। আমি একটা কথা বলি, যেদিন আমাদের মন্ত্রিসভা শপথ নিল তার আগের দিন প্রায় রাত 1টা অবধি আমি সল্টলেক অফিসে ছিলাম, সেইটা আমি ফেসবুকে দিয়েছিলাম। একজন লিখেছে, জাস্ট তোমাকে শোনাচ্ছি। ধন্যবাদ স্যার, রিপাবলিক বাংলা আসার আগে এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আপনাদের প্রচ্ছন্ন অপমান প্রত্যক্ষ করেছি। আপনার লড়াই মনে থাকবে। অন্য একটি চ্যানেলের নাম করে নিলাম, এখানে লেখা ছিল মনে করো না কিছু। আমি শুধু একটা কথা বলি, আজকে এদের হঠাৎ জ্ঞান চক্ষু জেগে উঠেছে, কিন্তু আমি এদের প্রত্যেকে বলি, নাম ধরছি না, কিন্তু তাদের মধ্যে একজন আছে যে আবার আমার কলেজের প্রাক্তন ছাত্র ছিল। দিনের পর দিন যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় আমরা সিনিয়র অধ্যাপক 60 বছর পেরিয়ে গেছে ওদের দ্বারা অসম্মানিত হয়েছি, একটা দিন ভুলিনি। এটা কেন নির্ভর করে জানো? ক্ষমতা এরা শুধু ভোগ করেনি, গায়ে হাতে মেখে ফেলেছিল। এদের নেত্রী মমতা ব্যানার্জি যা, হেলিকপ্টারে চড়ে নামা নেতা ওই এচড়ে পাকা অভিষেক ব্যানার্জি যা, এরা ঠিক তাই, প্রত্যেকে তাই। এরা প্রত্যেকে ক্ষমতার শেয়ার ভোগ করেছে। আমার কলেজের প্রাক্তন ছাত্রটি, যে এখন একটি পুরসভার কাউন্সিলর, সে এখানে হয়তো আমি বসে আছি, সে আমার ছাত্র নয়, কিন্তু আমার কলেজে নাকি পড়তো, এইভাবে কথা বলতো। এই বিজেপি জনগণের থাপ্পড় খেয়ে চলে যাচ্ছে। মানে আমি যে একজন অধ্যাপক, তার শিক্ষা প্রতিষ্ঠানেই আমি আছি, যে কথাটা যে আমাকে বলা হয়, ঘুরলে আমারই অস্বস্তি হয়, সেটা মানতো না, সেটা হয়তো ভেবেও দেখেনি। ক্ষমতার রাজনীতি আজকে এই আরেকজনই অরূপ বিশ্বাসের খুব ঘনিষ্ঠ, সে বড় বড় কথা বলছে। আচ্ছা, 4 তারিখ 12টা অবধি এগুলো মনে পড়েনি? তখন এগুলো ঠিক ছিল, বিশ্বনাথ ঠিকই তো বলেছে। দিনের পর দিন ওকে অসম্মান করা হয়েছে, বলা হয়েছে আপনারা যান বিজেপি করুন। আমি তো বিজেপি করেছি, ন্যাচারালি আমাকে আমার সম্মান বোধ ছেড়েই গালিগালাজ করা হয়েছে, এবং যারা এসেছে, যারা সামান্যতম বিরোধিতা করেছে, তাদের গালিগালাজ করা হয়েছে। আজকে এরা যদি নিজেদের সাধু পুরুষ বলে, আমি মানব না। হ্যাঁ ঠিক, আজকে মণিশঙ্কর এখানে আছে, মণিশঙ্কর কখনো খারাপ কথা বলেনি, ওর একটা নির্দিষ্ট কালচার আছে। ওই জন্য আজকে এসেই আমি বলেছিলাম, তোমার মতো ছেলে কি করে তৃণমূলকে একদিন সমর্থন করেছিল, এটা ভাবতেই আমার কেমন একটা অস্বস্তি হয়। কারণ সুস্থ মাথার মানুষ আর যাই হোক তৃণমূল করতে পারে না। আরে আমরাও তো যখন সিপিএমের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন, আমরা তো সমর্থন করেছিলাম, কিন্তু ওরা আমাদের হাতে পায়ে ধরেছিল তৃণমূলে ঢুকতে। তৃণমূলে ঢুকিনি, কারণ বুঝেছিলাম এই দলটাকে ভালো করে চেক করার দরকার, কারণ এদের মধ্যে খারাপ হয়ে যাওয়ার সব প্রবণতা আছে। হলো কি, একদল সাইকোফ্যান্ট, একদল এই সমস্ত তথাকথিত এখন হঠাৎ বাগি হয়ে যাওয়া এই মুখপাত্র, এবং এই তৃণমূলের বিশাল সমর্থক কুল, গোটা মিলে তৃণমূলটাকে ধ্বংস করে দিল। পশ্চিম বাংলা একটা দুঃস্বপ্ন, এই 15 বছরের দুঃস্বপ্ন কাটিয়ে একেবারে বিরোধী পরিসরকে সংকুচিত করা, মানুষকে মানুষ বলে জ্ঞান না করা, এইটা সবটা আসে চূড়ান্ত দম্ভ থেকে। এবং দম্ভ থাকে বলেই তৃণমূল নেত্রী এই কথা বলতে পারেন যে তৃণমূল না করলে সে বাঙালি নয়। ভাবতে পারেন এই জায়গায় পর্যন্ত যেতে পারে, এটা ঔদ্ধত্য আর দম্ভর প্রতিফলন ছাড়া কিছু নয়। আজকে কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা ঋজু দত্তর বক্তব্য রাখছিলাম, এবার আরেক সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার তার বক্তব্য রাখবো, যেখানে তিনি বলছেন যে তৃণমূলকে শেষ করার পেছনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন দেখুন। এই তৃণমূলকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি অন্তঃস্নেহ। মানে জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হতে গেলে আপনাকে তন্ত্র মতে পুজো করতে হবে, প্রপার মন্ত্র, প্রপার তন্ত্র, প্রপার নৈবেদ্য, এবং কিছু সময় প্রপার দক্ষিণা না হলে ভগবান একেবারেই খুশি হতেন না। গত 4 বছর ধরে তৃণমূলের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের একটা বড় পরিবর্তন হয়েছে। যে তৃণমূল স্তরের দল ছিল,
ঘাসফুল দল ছিল, সে দল রাতারাতি কর্পোরেট চলে গেছে। আগে তৃণমূল ভবনে অবাধ বিচরণ ছিল সবার, সবাই আসতেন। আজকে আমরা দেখেছি তৃণমূল ভবনে সবেধন নীলমণি একমাত্র বক্সিদা বসে থাকেন এবং সকাল 8টার সময় দূর থেকে আসা তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতা বলুন, বুথ স্তরের নেতা বলুন, পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ বলুন বা সাধারণ কর্মী যার সমস্যা, যার দলে কিছু ঘটনা ঘটছে দলকে জানাবে, নেত্রীকে জানাবে, কি করে জানাবে, সেখানে এসে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় বসে থাকে, দিনের পর দিন চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টের সময় ক্যামাক স্ট্রিট ঢোকে, 6টার সময় ক্যামাক স্ট্রিট বেরিয়ে যায়, ওই সময় ক্যামাক স্ট্রিটে মাছি ঢুকতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সাবোটাজ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার, সেটা আরজিকর মুভমেন্টের সময়। এরপর কসবা ল কলেজের যখন ঘটনা ঘটে, আমি একটা ফেসবুকে প্রোটেস্ট করি, প্রতিবাদ করি যে ফ্রেশ ব্লাড যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলবে সেই অভিষেক ব্যানার্জির লোক হয়ে যাবে, সেই তৃণমূলের ফ্রেশ ব্লাড হয়ে যাবে, সেই নেতা হয়ে যাবে। তখন আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলা হয় যে না, এটা করা যাবে না, ডিলিট করে দাও। এই তৃণমূলকে শেষ করেছে আমাদের তৈরি করা তৃণমূল, মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল, সিপিএম এর কাছে মার খাওয়া তৃণমূল, এই তৃণমূলকে শেষ করেছে একমাত্র হঠাৎ করে প্যারাশুট থেকে নেমে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলাবাজির প্রশ্ন নিয়ে আজকে সবাই প্রশ্ন করছে। কেউ একটা জলের লাইন দিয়ে 10,000 টাকা নিয়েছে, কেউ একটা আগে জলের লাইন দিয়ে কোনো কাউন্সিলর আগে দিয়ে সিসি করিয়ে করার জন্য 5,000 নিয়েছে, 10,000 নিয়েছে। কিন্তু যেটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ ব্লকের সভাপতি হবে বলে, জেলার সভাপতি হবে, প্রার্থী হবে বলে, সেইটা অত্যন্ত উচ্চ স্তরে গেছে। ওটা তো ফিল্টারেশন প্রসেস, তাকে তো ওটা অনৈতিকভাবে কালেক্ট করতে হবে। সো দিস ফিল্টারেশন প্রসেস, এইটা তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে। যে ব্লক প্রেসিডেন্ট হবে সেটাকে তো টাকাটা মালটা তুলে এনে দিতে হবে। দেখুন, প্রশ্ন হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি টাকা কার্যত দিতে হতো, এইটা কিন্তু কোহিনুর মজুমদার, ঋজু দত্তরা অভিযোগ করছেন। খুব স্বাভাবিক, মানে এটা ভাবার জন্য, এটা বের করার জন্য কোনো বিরাট বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। যে টাকাটা আসতো কোত্থেকে, আসতো লাগামহীন দুর্নীতি করে, আদারওয়াইজ এই লাখ লাখ কোটি কোটি টাকা আসবে কিভাবে। এবং আমি দর্শকদের, বিশ্বনাথ চক্রবর্তী মনে করিয়ে দিয়েছেন, ধন্যবাদ বিশ্বনাথ দাকে, যে এইটা একেবারে এবিপি আনন্দকে দেওয়া ইন্টারভিউতে মদন মিত্র বলেছিলেন। কি বলেছিলেন আইপ্যাককে নিশানা করে আমি কোট আনকোট একবার দর্শকদের মনে করিয়ে দিই। ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে, আমি 10 কোটি দিয়ে দিলাম, যদি হয়ে গেলাম তো 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম তাহলে 10 কোটি চলে গেল। মানে 10 কোটি মানে হাতের ময়লা তৃণমূলের কাছে, এইরকম জায়গায় গোটা বিষয়টা গেছে। এক হচ্ছে এই বিষয়টাকে আমাকে বিশ্বাস করতে বলেন মনিদা, যেটা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ অজ্ঞানে হয়েছে, সবটা জানা সত্ত্বেও এটা হতে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এক। আর দুই, আজকে যারা কার্যত বিদ্রোহী হওয়ার, বিপ্লবী হওয়ার চেষ্টা করছে, যে সাসপেন্ডেড তৃণমূল নেতারা, আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় নামার পরে এবং বিজেপি সরকারে আসার পরে এই কথাগুলো মনে হচ্ছে। দেখুন, এরা সহজেই এই একটা কথা কালকে একরকম বলেছে, আজকে একরকম বলেছে, বলে দিতে পারে। দেখুন, বিমলদা বলছিল না যে তৃণমূল দলকে তুমি একদিন তাও সাপোর্ট করেছো। দেখুন, আমি কোনোদিন সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করিনি, কোনোদিন দেখবেন না কোনোদিন মিটিংয়ে গেছি, কোনোদিন ঝান্ডা ধরেছি। আমাদের হচ্ছে একটা, আমরা কংগ্রেসই ঘরানার লোক, মমতা ব্যানার্জির আমরা ফাইট দেখেছি, তার সঙ্গে দিনের পর দিন আমরা ধর্ণা দিয়েছি, বসেছি, তার প্রতি যে একটা আবেগ, তার থেকে তার জন্য কিছু বলা। আমার কথা হচ্ছে যে ছেলেগুলো আজকে বলছে, আজকে দেখুন বিমলদা, আপনাকে একটা কথা বলছি, আজকে যেগুলো তৃণমূলের করাপ্টেড লোক যারা টাকা নিয়েছে, তারা কিন্তু চাইছিল বিজেপিটা আসুক, কারণ কি ফোকাসটা যাতে ঘুরে যায়, তাদের উপর ফোকাসটা যাতে না থাকে। আমি বলছি যে আপনি একসময় তৃণমূলে ছিলেন, যে না আমি তৃণমূলে ছিলাম না, না একসময় তো মানে তৃণমূলকে আনার জন্য আন্দোলনটাকে মানে কি সাপোর্ট করেছেন, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি লোক করেছে, কারণ মমতা ব্যানার্জিকে তখন নিঃস্বার্থভাবে আন্দোলনে দেখেছে, সেই লোকগুলোর একটা আবেগ আছে। কিন্তু যারা এখন এই যে কথাগুলো বলছে, এরা তো রাজনীতির লোক নয়, ফলে এরাই তো কর্পোরেট সেক্টরকে বলেছে। আমি একটা কথা বলবো, আমি একটা, যে এই যে এখন তো নিশ্চয়ই ইডি সিবিআই তৎপর হবে, অভিষেক যদি দোষ করে থাকে তাকেও নিশ্চয়ই জেলে পোরা হবে, তার এভিডেন্সগুলো কিন্তু এইখান থেকে পাওয়ার কথা। এই যে ঋজু দত্ত, কোহিনুর যে কথাগুলো বলছে, আজকের দিনে দাঁড়িয়ে টিভিতে জানা গেল যে কোথায় কোথায় কে টাকা নিয়েছে না নিয়েছে, এরা কিন্তু সেটা জানে, এটা কিন্তু একটা এভিডেন্স পাওয়া যাবে। মানে শীর্ষেন্দু আমার সঙ্গে একমত হবে। ফলে মানুষের তোমরা এইটা কিন্তু আর্কাইভে রাখবে, যখন দরকার হবে কিন্তু আমরা কোর্টে প্রডিউস করব যে এই টাকাগুলো লেনদেনের ব্যাপারে এদের নলেজ আছে, কারণ এটা তো সাক্ষীর দরকার হয়। ফলে রাজনীতির লোকদের আজকে খুব অভাব।
আমি বলছি তুমি একটা দলে ছিলে, তোমার একটা আইডিওলজি আছে, তুমি যদি মনে করো দলটা খারাপ তুমি চুপচাপ ঘরে বসে থাকবে? তুমি কি আজকে বিজেপিতে যাওয়ার জন্য এই কথাগুলো বলছো? এটা কোনো বাহাদুরির কাজ নয়। একটা দলে থেকে সে দলের একটা নিজস্ব পরিকল্পনা থাকে। আমি যেই পাওয়ারটা চলে গেল সেই পরিকল্পনাগুলো জানি বলে আমি ফাঁস করে দিলাম টিভির পর্দায়, এটা কোনো বাহাদুরির কাজ নয়। ফলে তোমরা যেভাবে ভাবছো যে অভিষেককে তোমরা মানে এটাকে তার যে রেপুটেশনটাকে নিচে নামাবে, তোমরা কোন জায়গায় গেলে না না, আমি বলছি যে ওদের মাধ্যমে যদি মনে করে যে নামাবে, তোমরা যে রেপুটেশন নেই, মমতা ব্যানার্জিরও রেপুটেশন নেই, নিজেদের যে চুরির জন্য মমতা ব্যানার্জি রেসপন্সিবল। আমি যদি মনে করি তিনি নিজেই সিস্টেমটাকে ধ্বংস করেছেন। না, তৃণমূল কংগ্রেসের করাপশনটা তো এস্টাবলিশ। আমি বলছি নতুন করে বলে টাইম নষ্ট করে কোনো কথা হয় না। কিন্তু যারা এখন বলছে ও কি নতুন করে বলছে, 4 বছর আগের থেকে জানি, 4 বছর আগের থেকে গেলে তুই আগে ছিলি কেন? এই দিকে আগে এইগুলোকে জেলে পড়া উচিত। এদের জন্যই পার্টিটা হয়েছে, যেটা আমরা দিনের পর দিন কোনো টাকা পয়সা না নিয়ে নিঃস্বার্থভাবে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছিলাম, তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছিলাম এক সময়। আমরা বলতে পারবি কোনোদিন এইসব ব্যাপার জানিও না, রিজু দত্ত কোহিনুরকে চিনিই না। একদিন কোহিনুরকে জিজ্ঞেস করলাম অজিত পাঞ্জাকে নিয়ে, সে নাকি নামই শোনেনি, ইতিহাস ভূগোল কোনো কিচ্ছু জানে না। হঠাৎ একটা দলে যাব, তারপরে একটা মানে ফোন নিয়ে ঘাটবো, টাইপ্যাক এই নিয়ে কথা বলবো, কর্পোরেট সেক্টরে যাব। যখনই আমি, উনি তো নিজেও টাকা খেয়েছে, রিজু দত্ত নিশ্চয়ই এখান থেকে ফেসিলিটি নিয়েছে। তাহলে আমার মনে হয় বিজেপি এখন যে আছে, যখন তিনি করাপ্টেড লোকগুলোকে যখন মানে ধরা হবে, তাদের যখন সাক্ষী সবুজ হবে, এইগুলোকে যেন টানা হয়। এইটা একদম মনিদা বলছেন যে যারা এই কথাগুলো বলছে তারাও কোথাও গিয়ে সুযোগ পেয়েছেন, সুবিধা পেয়েছেন, অত সুবিধা ভোগ করেছেন। আমি এখান থেকে শীর্ষেন্দুদার কাছে যাব। শীর্ষেন্দুদা, এই যে রিজু দত্ত থেকে শুরু করে কোহিনুর মজুমদার যে কোটি কোটি টাকার কথা বলছে, এটা তো দুর্নীতির টাকা। তাহলে এই দুর্নীতির তদন্ত কিন্তু এদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। এরা এখন বিপ্লবী হচ্ছেন। মনে পড়ছে পঙ্কজ দত্তর সময় যখন অসম্মানিত করেছেন থানার ভেতর, আমরা দুজনে ছিলাম, আমি জয়ন্তদা, সেই জায়গা থেকে মনে পড়ছে একজন আইজি প্রাক্তন, তার জন্যে আজকে বেনারসে গিয়ে মানুষটা আজকে চলে গেছে। আজকে মনে পড়ছে এই বিরোধী দলের নেতা যখন 105টা আদালতে গিয়ে মিছিল করবেন, একটা মিটিং করবেন, গণতন্ত্রের যেটা প্রয়োজনীয় সেই জিনিসটা করেছিলেন, করেননি। আর একটা কথা বলতে হবে, আজকে কামদুনি থেকে আরজি কর, আমরা মামলা করছি এখনো পর্যন্ত, আরজি করের মামলা 12 তারিখে আছে, পরশুদিন। তা সেই জায়গাতে দিনের পর দিন কোর্টে বাইরে আমাদের শুনতে হয়নি? আপনারা বলেননি? আপনারা আমাদের তো অনেক কটূক্তি করেছেন, তখন তার বেলা কি হয়েছিল? আজকে বিপ্লবী সাজছেন সবকিছু নিয়ে নেবার পর। আজকে যদি আপনারা আবার আসতেন তাহলে কি করতেন? বড় বড় কথা আজকে চ্যানেলে পর্যন্ত আমাদের বিরুদ্ধে কত কিছু বলেছেন, সেই জায়গাগুলো মনে পড়ছে। সেই জন্যে আজকে দুর্নীতি থেকে শুরু করে সেই ভয়, সেগুলোকে কাটানোর জন্যে যে সরকার, নতুন সরকারকে মানুষ ভরসা করে ভোট দিয়েছেন, সেইটা কিন্তু সরকারকে রাখতে হবে, সরকারকে সেইভাবে রাখতে হবে। আজকে মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন যখন হাঁটতেন, তখন মানুষের সঙ্গে হাঁটতেন। মনে পড়ে আপনাদের হয়তো, আমি তখন জন্মাইনি, 62 থেকে 67, সেই জায়গাতে সেই মানুষকে বিধানচন্দ্র রায় সে মানুষের সঙ্গে হাঁটেন। আজকে দেখলাম আজকে শুভেন্দু সেই মানুষের মাঝখানে দিয়ে হাঁটছে। এইটা রাখতে হবে। সর্দার তাকেই বলে যে সামনে দিয়ে মানুষের আগে বেরোয়, মানুষের সাথে যায়, সেই জায়গাতে রাখতে হবে। ঘেরাটোপে থাকবো আর বড় বড় কথা বলবো, যখন চলে যাবে তখন তার বিরোধিতা করব, সে জিনিস হতে পারে না, সেই জিনিস কখনোই হতে পারে না। প্রতিটা মানুষ, আমরা 15টা বছর শাসক দলের বিরুদ্ধে যেটা অন্যায় সেটা অন্যায়, একেবারে অন্যায়, এবং এই অন্যায়ের জন্যই মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছেন ইভিএম এ, ব্যালট বাক্সে তৃণমূল কংগ্রেসকে। সেইটা তো ফলাফলে প্রকাশিত। এবার এই ফলাফলের যখন বিশ্লেষণ হচ্ছে, একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।